বন্ধুরা, দিনটি ছিল 28 নভেম্বর 1971। আমেরিকায় নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের একটি বিমান 36 জন প্যাসেঞ্জার এবং 6 জন ক্রু নিয়ে পোর্টল্যান্ড শহর থেকে টেক অফ করে পাশের সিয়াটল শহরে যাচ্ছিল। এটি ছিল 30 মিনিটের একটি ফ্লাইট। এখানে ক্রু কিংবা প্যাসেঞ্জার কেউই জানতো না এদের সাথে একজন হাইজ্যাকারও যাত্রা করছিল, যার নাম ছিল ডিবি কুপার। দেখতে হাইজ্যাকার একজন সাধারণ ব্যবসায়ীর মতো। পরনে ছিল সাদা শার্ট, কোট এবং কালো প্যান্ট, এবং এর বয়স ছিল আনুমানিক 40-এর আশেপাশে। কিন্তু এই লোকটি ইচ্ছে করে বিমানের একদম শেষ প্রান্তের সিট 18E-তে বসেছিল। যখন ওই বিমানটি টেক অফ করে, এই লোকটি একজন এয়ার হোস্টেসকে তার বিষয়ে বলতে থাকে। লোকটি বলে তার নাম ড্যান কুপার। ওই এয়ার হোস্টেসের নাম ফ্লোরেন্স শাফনার। লোকটি একটি মৃদু হাসি দিয়ে এয়ার হোস্টেসের হাতে একটি কাগজ দেয়। শাফনার একজন 23 সালের এয়ার হোস্টেস, যার লেগেছিল এই লোকটি হয়তো তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। এই ভেবে সে কাগজটি নিয়ে তার পকেটে রেখে দেয়। এইটা দেখে কুপার বলে, ম্যাডাম, আপনার এই কাগজটি পড়ে নেওয়া উচিত, কারণ আমার কাছে একটি বোমা আছে। শাফনার কাগজটি পরে খুবই হতবাক হয়, কারণ কাগজটিতে স্পষ্টভাবে লেখা ছিল, মিস, আমার ব্রিফকেসে একটি বোমা আছে এবং আমি চাই তুমি আমার পাশে এসে বসো। শাফনার চুপচাপ কোপারের কাছে এসে বসে, কিন্তু সে এখনো বিশ্বাস করতে পারছিল না এই লোকটির কাছে বোমা থাকতে পারে। তাই কোপার তাকে দেখানোর জন্য সুটকেসটি খুললো। সুটকেস খুলতে তার মোড়ানো বোমাটি দেখে শাফনার খুব ভয় পেয়ে যায়। কোপার এয়ার হোস্টেজের কাছে তার দাবি জানান। কোপার বলে, আমার আজ বিকেল 5টার মধ্যে $2 লাখ ক্যাশ চাই। আমাকে একটি ব্যাগের মধ্যে ক্যাশগুলো দিতে হবে, যার সামনে 2টি এবং পেছনে 2টি প্যারাশুট থাকবে। যখন বিমানটি ল্যান্ড করবে, একটি বিমানটি ফিউলিং করার জন্য প্রস্তুত রাখতে হবে, এবং কেউ যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে আমি পুরো বিমানটিকে বোমা দিয়ে উড়িয়ে দেব। বিমানে থাকা অন্যান্য যাত্রীরা এই বিষয়ে কিছু জানতেন না, এবং শাফনার জানে এই বিষয়ে যাত্রীরা জানুক। শাফনার সোজা ককপিটে গিয়ে পাইলটকে বিষয়টি জানায়। টিনা মাগলো নামের আরেকজন এয়ার হোস্টেসকে এই বিষয়ে বলা হয়, এবং সে চুপচাপ কুপারের কাছে গিয়ে বসে। এই দুজন এয়ার হোস্টেসের মাধ্যমে কুপার এবং পাইলটের মধ্যে যোগাযোগ হতে থাকে। পাইলট এই খবর এয়ার ট্রাফিককে জানায়, এবং খবরটি দ্রুত বিমানের মালিক ডোনাল্ড নাইরোবের কাছে চলে যায়। ডোনাল্ড নাইরোব একটি ইন্টারেস্টিং সিদ্ধান্ত নিয়েছিল, এবং তিনি কোপারের দাবিকে পূর্ণ সম্মতি জানিয়ে তার সমস্ত দাবি পূরণ করার আশ্বাস দেন। তিনি এফবিআই কে এই বিষয়ে জানান এবং অর্থের জন্য সিয়াটেলের একটি ব্যাংকে কথা বলেন। এই ধরনের জরুরি পরিস্থিতির জন্য ব্যাংকের কাছে প্রচুর টাকার বান্ডিল ছিল, কিন্তু এই বান্ডিলের মধ্যে বিশেষ কিছু ছিল, এটা একটু পরে বলছি আপনাদের। ডোনাল্ড নাইরো কোনোভাবে চাইতেন না এই হাইজ্যাকের খবর পুরো বিশ্বে ছড়িয়ে পড়ুক এবং তার কোম্পানির লস হোক। এজন্য সে হাইজ্যাকের সমস্ত দাবি মেনে নিতে রাজি হয়ে যায়। এখানে সমস্যা ছিল একটাই, টাকার ব্যবস্থা করতে তার কিছু সময় প্রয়োজন ছিল। কিন্তু ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম ফ্লাইটটি ছিল মাত্র 30 মিনিটের। তাই এখানে পাইলটকে বলা হয় বিমান ল্যান্ড করার পরিবর্তে সিয়াটেল শহরের উপর গোল গোল করে ঘোরানো হয়, যতক্ষণ না টাকার ব্যবস্থা হচ্ছে। এই আধা ঘন্টার ফ্লাইট ধীরে ধীরে 3 ঘন্টার হয়ে যায়। যাত্রীরা তখনও এই ঘটনার বিষয়ে অজ্ঞাত ছিল। এদিকে পাইলট অ্যানাউন্স করছিলেন যে প্রযুক্তিগত সমস্যার কারণে ফ্লাইট ল্যান্ড করতে সমস্যা হচ্ছিল। অবশেষে বিকাল 5:46-এ সিয়াটেলের এয়ারপোর্টে বিমানটি অবতরণ করে। কোপারের নির্দেশ মতো বিমানটিকে মূল টার্মিনাল থেকে দূরে পার্ক করা হয়। এদিকে একজন এয়ারলাইন্স প্রতিনিধি এসে কোপারকে টাকা এবং প্যারাশুট ব্যাগ দিয়ে যায়। টাকা এবং ব্যাগ পেয়ে কোপার সকল যাত্রী এবং ক্রুদের বিমান ফাঁকা করার অনুমতি দেন, শুধুমাত্র টিনা মাগলো ছাড়া। বিমানটিকে আবার রিফিউলিং করা হয় এবং কোপারের নির্দেশ মতো আবার টেক অফ করে বিমানটি। এইবার বিমানটিতে পাইলট ছিল, সাথে ছিল কোপার এবং টিনা। কোপার আবারও পাইলটকে নির্দেশনা দিতে থাকে বিমানটি কত স্পিডে এবং কোন অ্যাঙ্গেলে উড়াবে। কোপার পাইলটকে বলে বিমানটিকে মেক্সিকো শহরের দিকে নিয়ে যাও এবং 10,000 ফিটের মধ্যে বিমানটিকে উড়াও। উইংস এর পজিশন 15 ডিগ্রি হতে হবে এবং বিমান যতটা সম্ভব আস্তে চালাতে হবে। পাইলট কোপারকে বলে, যদি আমরা এই নির্দেশ মতো চলতে থাকি তাহলে আমরা কোনোদিন মেক্সিকো সিটি পৌঁছাতে পারবো না, কারণ বিমানে পর্যাপ্ত তেল নেই। কিন্তু কোপারের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা ছিল না। কোপার বলে, যেভাবে আমি বলেছি সেভাবে ওরাও। এরপরে যে ঘটনাটি ঘটে তা ছিল অবিশ্বাস্য। কোপার টিনাকে বলে ককপিটে চলে যেতে এবং দরজা বন্ধ করে দিতে। সে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। কিছুক্ষণ পর ককপিটে একটি ওয়ার্নিং লাইট জ্বলে ওঠে। এটার মানে হলো পিছনের সিঁড়ি সমেত দরজাটি খুলে গেছে। তখনকার বোয়িং 727 এর পিছনে একটি সিঁড়ি সমেত দরজা ছিল। কোপার দরজাটি খুলে এবং প্যারাশুট আর টাকা নিয়ে লাফ দেয়। ককপিটের দরজা বন্ধ হওয়ার কারণে পাইলট এবং এয়ার হোস্টেস কেউই এই দৃশ্য দেখতে পারেননি। এরপর পাইলট নেভাডা নামক শহরে বিমানটি ল্যান্ড করিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তদন্ত করে কোপারের কোনো অস্তিত্বই খুঁজে পায়নি। পুলিশ শুধু একটি টাই পেয়েছিল, যার মধ্যে একটি ক্লিপ লাগানো ছিল, আর পেয়েছিল প্যারাশুটের কিছু টুকরো। এছাড়া বোমা, প্যারাশুট এবং টাকার ব্যাগ কিছুরই কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এফবিআই তদন্ত করে 66টি অজ্ঞাতনামা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল, যেগুলো না কোনো প্যাসেঞ্জারের না কোনো ক্রুয়ের। এই তদন্তটি 2016 সাল, অর্থাৎ 45 বছর ধরে চলে এবং আজ পর্যন্ত কোপারের কোনো অস্তিত্বই খুঁজে পাননি তদন্তকারীরা। ইতিহাসে এটি একমাত্র হাইজ্যাক যেটি আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি। D.B. Cooper's ticket in the name of Dan Cooper. He needed a way to secure the money on the ticket. আসলে কোপার কে ছিল? ওর সাথে সেদিন কি হয়েছিল? পুলিশ কি টাকাগুলো উদ্ধার করতে পেরেছিল? এসবের উত্তর জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে।
এই পুরো ঘটনায় দুটি বিষয় সবচেয়ে আকর্ষণীয় ছিল। প্রথম বিষয়টি হলো এই ঘটনায় ক্রু কিংবা প্যাসেঞ্জার কেউ আহত কিংবা নিহত হননি। এর পুরো ক্রেডিট টিনা মাগলুকে দেওয়া হয়েছিল, কারণ সে শান্ত এবং নর্মাল ভাবে পুরো ব্যাপারটিকে সামলেছিল। দ্বিতীয় বিষয়টি হলো ডিবি কুপারের নাম। ভিডিওর শুরুতেই বলেছিলাম লোকটির নাম ছিল ড্যান কুপার, কিন্তু এই ড্যান কুপার ডিবি কুপার কিভাবে হলো? সে সময় জেমস লং নামের একজন রিপোর্টার তার পত্রিকায় তাড়াহুড়ো করে হাইজ্যাকের এই খবর ছাপাতে গিয়ে ড্যান কুপারের পরিবর্তে ডিবি কুপার লিখে ফেলে এবং তার থেকে দেখে পরবর্তীতে বাকি রিপোর্টাররা একই নিউজ ছাপাতে থাকে, যা পরবর্তীতে ড্যান কুপার থেকে ডিবি কুপার হয়ে যায়। Double thief called DB Cooper. FBI তদন্ত করে জানতে পারে কুপার ওয়াশিংটনের সাউথ ওয়েস্ট এরিয়ায় বিমান থেকে লাফ দেয়। এই এলাকায় পাইন বন, নদী এবং বড় বড় পাহাড় ছিল, যেখানে বড় বড় ভালুক ছিল। শুরুতে তদন্তকারীরা বলেছিল 10,000 ফিট উপর থেকে লাফ দিয়ে কুপার হয়তো আর বেঁচে নেই। তাছাড়া কুপারের পোশাক লাফ দেওয়ার জন্য উপযুক্ত ছিল না। ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে কালো কালো মেঘ, কুপার হয়তো নিচে কিছুই দেখতে পাচ্ছিল না। তাছাড়া নভেম্বরে এই সময় আমেরিকায় এই এরিয়ার জল ছিল খুবই ঠান্ডা। কুপার যদি লাফ দিয়ে নদীতে পড়ে থাকে তাহলে হাইপোথার্মিয়া হয়তো মারা গেছিল। কুপারে এই হাইজ্যাকের পর আরো 5 জন ঠিক একই উপায়ে বিমান হাইজ্যাক করে লাফ দিয়েছিল এবং তারা ঠিকভাবে সার্ভাইভ করেছিল। এরপর তদন্তকারীরা ধারণা করেন যে কুপার হয়তো সেই রাতে সার্ভাইভ করেছিল। FBI হাইজ্যাকের পরদিন ওই কুপারকে খোঁজার কাজে নেমে পড়ে। যে এলাকায় কুপার লাফ দেওয়ার পর ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে ওই এলাকায় নদীগুলো খোঁজ চালানো হয় এবং বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করা হয়। রাস্তাঘাটে $20 নোট খোঁজা হয়। ভিডিওর শুরুতেই বলেছিলাম কুপারকে যে নোটগুলো দেওয়া হয়েছিল সেগুলো ছিল $20 নোট। ব্যাংক নোটের সমস্ত নাম্বারগুলো নোট করে রেখেছিল এবং অন্যান্য ব্যাংক এবং ক্যাসিনোকে এই নাম্বারগুলো দিয়ে দেয়, যাতে করে কেউ এই নোটগুলো ব্যবহার করতে না পারে। কিন্তু তদন্তকারীরা কিছুই খুঁজে পাননি, না কোনো নোট, না বডি, না প্যারাশুট। হাইজ্যাকের 8 বছর পর 1990 সালে হঠাৎ একজন পাইলট FBI এর সাথে যোগাযোগ করে। তার নাম ছিল টম বহান এবং সে কন্টিনেন্টাল এয়ারলাইন্সে কাজ করত। যেদিন ওরিয়েন্ট এয়ারলাইন্স হাইজ্যাক হয়েছিল সেদিন ওই বিমান থেকে 4 মিনিট পিছনে এবং 4000 ফিট উঁচুতে টমের বিমানটি উঠছিল। টম বলে ওই দিনে যে জ্বরটা হয়েছিল তিনি তার জীবনে এরকম জ্বর আর কখনো দেখেনি। সে বলে FBI কুপারকে নিয়ে যে তদন্ত করছিল তা ছিল ভুল। তার ধারণা অনুযায়ী FBI কে সে ওয়াশুগুল নদীর আশেপাশে সার্চ চালাতে বলে। কয়েক মাস পর টমের ধারণা সত্যি হয়। কলম্বিয়া নদীর পাশে 8 বছরের একটি বাচ্চা $20 কিছু নোটের বান্ডিল পেয়েছিল। FBI তদন্ত করে জানতে পেরেছিল এগুলো কুপারকে দেওয়া নোটগুলোই। তারা মোট $5,800 পেয়েছিল, কিন্তু তারা ওই জায়গায় তল্লাশি চালিয়ে কোনো বডি কিংবা প্যারাশুট কিছুই খুঁজে পাননি। এই হাইজ্যাকের পর প্যাসেঞ্জার এবং ক্রুদের দেওয়া তথ্য অনুযায়ী কুপারের বেশ কয়েকটি স্কেচ তৈরি করা হয় এবং সর্বশেষ এই স্কেচটি তৈরি করে FBI। এই স্কেচ অনুযায়ী বেশ কয়েকজন অপরাধীকে কুপার হিসেবে সন্দেহ করা হলেও তারা কেউই স্বীকার করছিল না তারা আসলে কুপার। কুপারের ব্যাকগ্রাউন্ড এবং কোথা থেকে এসেছিল এ সম্পর্কে কিছুই জানতে পারেনি। 2016 সালে অর্থাৎ 45 বছর পর ডিবি কুপার সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি না পাওয়ায় FBI এই কাজটিকে একেবারেই বন্ধ করে দেয়। ডিবি কুপার সম্পর্কে আপনাদের এই ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।